অনেক সময়তে আমাদের শোয়ার পরে আমরা উঠে দেখি আমাদের কাঁধে পিঠে ব্যথা করছে। অনেক সময় কাজের মধ্যে ব্যথা করে। আমরা যারা সাধারণ লোক তারা সবকিছুকেই স্পন্ডিলাইটিস এই শব্দটা দিয়ে ডিফাইন করি। স্বনামধন্য ডাক্তার সিএস ধরের কাছ থেকে একটু জেনে নিই যে স্যার অ্যাকচুয়ালি স্পন্ডিলাইটিস জিনিসটা কি এবং সেটার থেকে কি করে আমরা রিলিফ পেতে পারি, সেটা কিভাবে হয় একটু যদি আমাদের খুলে বলেন। স্পন্ডাইলোসিস আর স্পন্ডালাইটিস দুটো কিন্তু আলাদা শব্দ এবং আলাদা তাদের মিনিং। স্পন্ডাইলোসিস কথাটার মানে হচ্ছে স্পন মিন আসলে স্পাইনাল কর্ড, মানে কলামটাকে আমরা বলি স্পন। সেটার স্পন্ডাইলোসিস মিনস কন্ডিশন অফ দ্যাট স্পাইন। আর স্পন্ডাইটিস হচ্ছে স্পন মানে স্পাইনাল কলামের কোথাও একটা ইনফ্লামেশন। আইটিস মিনস ইনফ্লামেশন। ইনফ্লামেশন যখন হচ্ছে দ্যাট ইজ স্পন্ডালাইটিস। স্পন্ডালাইটিস ইজ এ ডিজিজ বা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, বাট স্পন্ডাইলোসিস ইজ দ্য কন্ডিশন অফ দ্য স্পাইন বা শিরদাঁড়ার ইয়ে। এখন ব্যথা যে পিঠে কাঁধে বা ঘাড়ের পেছনে যে ব্যথা হয় সেটাকে আমরা একটা কমন লোক সাধারণত স্পন্ডাইলোসিস বা স্পন্ডাইটিস বলে থাকি। বেশিরভাগ ক্ষেত্রেই এটা ওপরের পার্টে মানে পিঠের ওপর দিকে বা ব্যাকের আপার পোর্শনে যে ব্যথা হয় সেটা মোস্ট লাইকলি ডিউ টু ফাইব্রোমায়ালজিয়া। ফাইব্রোমায়ালজিয়া মানে কি, এর আপার পার্টে যেসব মাসল লিগামেন্ট যেগুলি আছে সেগুলিতে কোনো কিছু অ্যাবনর্মালিটি হচ্ছে এবং সেই মাসলগুলি যখন স্টিফ হয়ে যায় বা কন্ট্রাক্টেড হয়ে যায় উই ফিল পেন। এটার অনেক কারণ থাকতে পারে। এটা স্পাইনের কিছু সমস্যার জন্য হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে। অনেক সময় এর সাথে স্যার মাথা ঘোরা বা মানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে মাথা ঘোরা বা ভার্টাইগো আমরা যাদের বলি সেটা কিন্তু স্পন্ডাইলোসিসের জন্য হয় না। ওকে ওকে স্যার, এটা অনেক ডাক্তারও কিন্তু এটা ভুল করে থাকেন। ভার্টাইগো মানে রিলিং, যেটা মাথা ঘুরছে, এটা বেসিক্যালি আমাদের দুখানা ব্যালেন্সিং সিস্টেম আছে শরীরের। একটা হচ্ছে সেরিবেলাম বা হাইন্ড ব্রেন, মানে ব্রেনের পেছনের পার্টটা আমাদের শরীরের ব্যালেন্সটাকে মেনটেন করে। আরেকটা হচ্ছে ইনার ইয়ার, মানে কানের তিনটে পার্টের একদম ভেতরের দিকটাতে একটা ভেস্টিবিউল বলে জিনিস থাকে, সেইটা ব্যালেন্সিং সিস্টেমটাকে মেনটেন করে। এই দুটোর মধ্যে কিছু একটা গন্ডগোল হলে তার জন্য ভার্টাইগো হয়। এবার এই দুটোর মধ্যে খুব কমন কারণ যেটা হয় সেটা ইনার ইয়ারের প্রবলেমের জন্য হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় কোনো ডিজিজ ছাড়াও এটা হতে পারে এই কানের ভেস্টিবুলার রিজনের প্রবলেমের জন্য, যেটাকে আমরা মানে ইডিওপ্যাথিক সিনাইল ভার্টাইগো বলি আর কি, সেই জন্য হয়। আর তার সঙ্গে ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা এইটার সঙ্গে বিশেষ কোনো যোগ থাকে না, কিন্তু যদি কানের ভেতরে বা ঘাড়ে বা কোথাও যদি একটা ইনফ্লামেশন হয়, ধরুন কানের মধ্যে আপনার ইনফেকশন হয়, তার থেকে মাসেল স্টিফ হয়ে আপনার ঘাড়ে ব্যথা হতে পারে। তেমনি ফাইব্রোমায়ালজিয়া ইটসেলফ, যে মাসেল আমাদের যে পিঠের উপরে পার্টে যে ট্রাপিজিয়াস মাসেল থাকে সেইটাতে অনেক সময় মানে ওভার ইউজ বা মানে বেশি কিছু সমস্যা হলে সেখানেও ব্যথা হতে পারে। ফাইব্রোমায়ালজিয়া ইজ বেসিক্যালি দ্যাট লোয়ার পার্ট অফ দ্য ব্যাকে যে ব্যথাটা হয় সেইখানে স্পন্ডাইলোসিস বা স্পন্ডাইটিস বলে অনেকে, যদিও সেখানে কিছু ডিস্ক প্রবলেম থাকতে পারে অথবা পশ্চার রিলেটেড কোনো প্যারাস্পাইনাল মাসলে স্টিফনেসের জন্য হতে পারে, সেটাকেও আমরা অনেক সময় স্পন্ডাইটিস বলে ভুল করি। স্যার এর থেকে কিভাবে রিলিফ পাওয়া যাবে, কোন ব্যায়াম বা খাওয়া দাওয়া বা লাইফস্টাইল? হ্যাঁ, কিছু তো লাইফস্টাইল মডিফিকেশন মানে পশ্চার কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যারা ধরুন অফিসে কাজ করছি সবসময় ঘাড়ে একদিকে ইয়েটা করে কাজ করছি, তার ফলে ঘাড়ের পেছন দিকে যে মাসেলগুলি থাকে সেগুলি একরকম থেকে যায়, মানে তাদের কোনো মানে একই পশ্চারে থাকতে থাকতে তাদের মধ্যে স্টিফনেস গ্রো করে। সেই জন্য সেটাকে যদি আমরা অ্যাভয়েড করতে চাই তাহলে আমাদের কিছু এক্সারসাইজ করে সেই মাসেলের কে টোন আপ করতে হবে, তাদেরকে মোর যাতে এই অ্যাক্টিভিটিস বা এই পশ্চারের জন্য তারা
তৈরি থাকতে পারে সেরকমভাবে তাদেরকে টোন আপ করে রাখতে হবে বাই ডুইং সাম এক্সারসাইজেস। আর একটা জিনিস নিয়েও আমরা অনেক পেশেন্টের কাছ থেকেই শুনি, সেটা হচ্ছে স্লিপ ডিস্ক। এই স্লিপ ডিস্কের ব্যাপারে যদি স্যার কিছু বলেন যে এটার। হ্যাঁ, স্লিপ ডিস্ক মানে হচ্ছে আমাদের যে স্পাইনাল কলামটা আছে, শিরদাঁড়ার যে আছে, এটা অনেকটা আমরা যদি কম্পেয়ার করি, একটা ইটের উপরে আরেকটা ইট, তার উপরে একটা ইট, এরকমভাবে একটা কলাম তৈরি হয়। সেটা পিঠে আমাদের মেন মানে সাপোর্ট সিস্টেম বলতে পারেন। এই দুটো ইটের মাঝখানে আমাদের একটা, ধরে নিতে পারেন একটা জেলি ফিল্ড বেলুনের মতো একটা জিনিস থাকে, যেটা বাফারের মতো কাজ করে। আচ্ছা, ওইটাকে আমরা ডিস্ক বলি। এবার স্পাইনাল কলামের ভেতর দিকে একটা যে ক্যানাল থেকে, ব্রেন থেকে সমস্ত নার্ভ আমাদের নাবছে এবং পায়ের দিকে যাচ্ছে, সেইগুলি ওই ভেতর দিয়ে নাবছে। কোনো কারণে এই যে বেলুন, জেলি ভর্তি বেলুনের কথা বললাম, ডিস্ক যেটাকে বলা হয় কমনলি, সেটা যদি একটু ভেতরে বেরিয়ে গিয়ে ওই নার্ভের উপর প্রেসার দেয়, তখন আমরা তাদেরকে বলি প্রোলাপস ডিস্ক বা পিআইডি, বা কমনলি যেটা বলা হয় ডিস্ক প্রবলেম। এটা কিন্তু মানে অল্প স্বল্প সবারই থাকে, কিন্তু ব্যথার তাদের হয় না। যখন এটা বেশি হয় তখনই সমস্যাটা হয়, কারণ তারা ওই নার্ভ রুটের উপরে প্রেসার দেয়, তখন সেই নার্ভ যেখানে যাচ্ছে সেখানে আপনি ব্যথা ফিল করছেন। এটার থেকে স্যার কিভাবে রিলিফ পাওয়া যায়, বা সার্জিক্যাল মেথড বা কি রকম দেখুন, চিকিৎসা? 80% কেসে প্রোলাপ ডিস্ক জনিত কারণে যে ব্যথা হয় সেটা নন অপারেটিভ ট্রিটমেন্ট দিয়েই চিকিৎসা করা হয়। কিছু কিছু ক্ষেত্রে যেখানে ডিস্ক বেরিয়ে গিয়ে ক্যানালের মধ্যে ঢুকে গেছে বা সেরকম কিছু হয়, এবং নন অপারেটিভ ট্রিটমেন্ট করেও যখন ব্যথা সারছে না এবং দেয়ার ইজ ডেফিনিট প্রুফ যে এটা ডিস্কের জন্য হচ্ছে, সেখানে হয়তো সার্জিক্যাল অপারেশনের দরকার হতে পারে। আচ্ছা স্যার, আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করব। আপনি অত্যন্ত সফলতার সাথে এত নি অপারেশন করেছেন, নি রিপ্লেসমেন্ট আপনি এত করেছেন, এবং অভাবনীয় সাকসেস রেট এবং প্রচন্ড ভালোভাবে। তো অনেকে মানে নি রিপ্লেসমেন্টটা অনেকের জন্যই অপরিহার্য হয়ে পড়ে, কিন্তু অনেকেই ভয় পায় যে এটা করলে সম্পূর্ণ সুস্থ হতে পারবো তো, বা পোস্ট অপারেটিভ কি মেজার্স আছে, কাদের পক্ষে করা সম্ভব, এবং করে কতটা মানে কতদিন লাগবে টোটাল সুস্থ হতে, দুটো হাঁটু একসাথে করা যায় কিনা, এরকম অসংখ্য প্রশ্ন আমাদের কাছে সবাই জানতে চেয়েছেন। আপনি যদি স্যার একটু বলেন। প্রথমে বলি যে হাঁটুতে নি রিপ্লেসমেন্ট যেটাকে বলা হয়, সেটা সাধারণত করা হয় যখন হাঁটুর জয়েন্টটা খুব খারাপ হয়ে যায়। আমাদের ডাক্তারি ভাষাতে যেটাকে আমরা আর্থ্রাইটিস বলি, মানে হাঁটুর ড্যামেজ হচ্ছে যেখানে, যে কোনো কারণেই হোক, সেই ড্যামেজের 4টে স্টেজ আছে, 1, 2, 3, 4। 1 আর 2 আমরা ওষুধপত্র, ফিজিওথেরাপি, পশ্চার কেয়ার এসব করে চিকিৎসা করি সাধারণত। 3 আর 4 হচ্ছে অপারেশনের দরকার হয়। বিশেষ করে 4 মানে 4th স্টেজে গেলে সেখানে ওষুধপত্রে কিছু বা ফিজিওথেরাপি করে কিছু লাভ হয় না, সেখানে অপারেশন করাটা অপরিহার্য। এবং যত দেরি করবেন তত আপনার পাটা বেক হতে শুরু করবে এবং ব্যথাতে আপনি অচল হয়ে যেতে পারেন। এই অপারেশন এখন খুবই কমন, খুবই সাকসেসফুল, এবং এটা করার পরে পেশেন্টরা স্বাভাবিক জীবন যাপন করতে পারে। অনেকে বলে যে সিঁড়ি ওঠানামা করতে পারে, হ্যাঁ সিঁড়ি ওঠানামা করতে পারবেন। অনেকে বলে যে আমরা কত মাস শুয়ে থাকতে হবে, যেদিন অপারেশন করবেন তার পরদিন থেকেই আপনারা হাঁটা চলা শুরু করতে পারবেন। অনেকে বলে যে আমরা কি বাইরে বেরোতে পারবো, কেন? আমার এমন পেশেন্ট আছে যারা 2-3 সপ্তাহ পরেই পুরীতে গিয়ে একটা রেস্টিং হলিডে করে এসছে, সেরকমও আছে। সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আরেকটা জিনিস, আমাকে এই কদিন আগে একজন পেশেন্ট এবং তার রিলেটিভ বলছিল অপারেশন করলে নাকি পা ছোট বড় হয়ে যায়। একদম ভুল ধারণা। এই একটা ধারণা অনেকের মধ্যেই আছে। হ্যাঁ, এটা একদম ভুল ধারণা। কারণ কি হচ্ছে, যখন 4th স্টেজ, যেটা সবচেয়ে সিরিয়াস স্টেজ, সেই ক্ষেত্রে যখন আর্থ্রাইটিসের সেই স্টেজে চলে যায়, তখন পাগুলি বেঁকে যায়। আচ্ছা, এবার বেঁকে গেলে কি হলো, পা যখন বেঁকে যাচ্ছে, না চাইলে আপনার হাইটটা কমে যাচ্ছে। এবার যখন আপনাকে অপারেশন করে পা সোজা করে দেওয়া হচ্ছে, তখন তো আপনার ন্যাচারালি আবার আগের হাইটটা পেয়ে যাচ্ছে। এবার আপনি যদি
বলেন যে না আমি একটা অপারেশন করব, আরেকটা এখন করব না, আগে দেখি এটা কিরকম রেজাল্ট হয়, তখন অবভিয়াসলি আপনার একটা পা ছোট বড় মনে হতে পারে যতক্ষণ না অন্যটা অপারেশন হচ্ছে। কিন্তু দুটো হাঁটু যদি একসাথে অপারেশন হয় তাহলে এই ব্যাপারটা থাকে না, এক নম্বর কথা। দু নম্বর কথা যে দুটো, আরেকটা প্রশ্ন যেটা আপনি করলেন যে দুটো হাঁটু একই সঙ্গে করা যায় কিনা। হ্যাঁ, করা যায়। যাদের অন্য কোনো কোমরবিডিটিস নেই, মানে ধরুন আপনার সুগার, প্রেশার, হাই ব্লাড প্রেশার বা হার্টের সমস্যা, যেগুলি বেশি বয়সে সাধারণত অনেকেরই থাকলে সাধারণত আমরা এটা স্টেজ করি, মানে একটা করার পরে 3 থেকে 7 দিন পরে আরেকটা করি। কিন্তু যাদের এইসব সমস্যা নেই, তাদের দুটো হাঁটু খারাপ আছে, তাহলে আমরা একই দিনেও দুটো করতে পারি এবং করা হয়। ইন বোথ কেসেস এই দুটো মানে যেভাবেই করুন না কেন, ইটস ভেরি ভেরি সাকসেসফুল, যদি আপনি একটা সঠিক জায়গায় এবং যে এক্সপিরিয়েন্স সার্জনকে দিয়ে অপারেশন করা। সঠিক জায়গা বলতে আমি মিন করছি যে হাসপাতালে এই অপারেশন করার সমস্ত রকম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানে প্রসিডিওর করার সমস্ত কিছু সিস্টেম আছে, সেইখানে করার কথা বলছি। তাহলে এটা আমরা জানতে পারলাম যে হাঁটু অপারেশন নিয়ে অহেতুক ভয় পাওয়ার কিছু নেই। ঠিকমতো ডাক্তারের কাছে পরামর্শ এবং ঠিকমতো রেস্ট এবং তার সাথে যা যা রিহ্যাবিলিটেশনের যা যা জিনিস করবার দরকার সেগুলো করলে হাঁটু নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নেই। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে যে অনেক পেশেন্ট এসে বলে যে আমার অমুক রিলেটিভ বা আমার বাড়ি অমুক প্রতিবেশী অপারেশন করেছিল, সাকসেসফুল হয়নি বা হয় না। সেখানে ঠিকমতো খোঁজ নিয়ে জানা যাবে যে দেখুন 100টা অপারেশন করলে সেখানে শতকরা 97% লোকেরই ভালো হয় এবং ভালো রেজাল্ট হয়। 2-3 জনের খারাপ হতে পারে, ইন দ্য সেন্স যে হয়তো ইনফেকশন বা অন্য কিছু কমপ্লিকেশন হলো, সেগুলি চিকিৎসা করা যায়। কিন্তু আবার সেই ক্ষেত্রে পেশেন্ট হয়তো খরচ বাঁচানোর জন্য বা অন্য কোনো কারণে অনেক দেরি করে ফেলেছেন, স্টেজ 4+ হয়ে গেছে এবং তারা করতে চাইছে, সেই ক্ষেত্রে পরবর্তী কথাগুলিও শুনছেন না, অনেক কিছু কোমরবিডিটি আছে, সেইখানে কিন্তু কম এক্সপিরিয়েন্স লোককে দিয়ে অপারেশন করাচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু এই কমপ্লিকেশন রেটটা 2%-এর জায়গায় বেশি হতে পারে এবং এর জন্য হয়তো অনেক মানুষ পরবর্তীকালে অপারেশন করা সত্ত্বেও ভালো রেজাল্ট হয় না।